এখন লাইভ শুরু হয়ে গেছে অলরেডি। আমি একটু শেয়ার করি, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু শেয়ার করতেছি লাইভটা, দুই এক জায়গায় শেয়ার করে দিতেছি যাতে করে অন্যরা দেখতে পারে। শুরু হয়েছে, লাইভ শুরু হয়েছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, বাঙ্গাকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বাঙ্গাকা উচ্চ বিদ্যালয় ফেসবুক লাইভ অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজকের এই লাইভটি আমরা একটু ব্যতিক্রমধর্মী ভাবে অনেকটা পূর্ব ঘোষণা ব্যতিরেকে আমরা শুরু করেছি। আমাদের শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো বলে, সুস্থ আছো বলে আমরা মনে করি এবং আশা করি এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আজকের এই লাইভটি একটু ব্যতিক্রম। আমি বলেছিলাম আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাইরুজ লাবিবা। আজকে আমরা অতিথি শিক্ষার্থী হিসেবে ফাইরুজ লাবিবাকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের পুরো ক্লাসটিতে ফাইরুজ লাবিবা আমাদের সাথে থাকবে এবং আমরা এরূপ আশা করব যদি অন্যান্য কোনো শিক্ষার্থীও আমাদের সাথে এইভাবে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য আগ্রহ পোষণ করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা তাদের জন্য সেই ব্যবস্থাটির সুযোগ রেখেছি। তো কথা না বাড়িয়ে আমরা আজকের আমাদের অতিথি শিক্ষার্থী ফাইরুজ লাবিবা তার মুখে তার পরিচয়টা একটু দিবে সে আশা করছি। ফাইরুজ লাবিবা, তুমি তোমার পরিচয়টা একটু দাও সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ফাইরুজ লাবিবা। আমি বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী, বিজ্ঞান শাখার শিক্ষার্থী, রোল নং 1। ধন্যবাদ ফাইরুজ লাবিবা। আমরা ক্লাসে তুমি যে বিষয়গুলো সমস্যা ফিল করবে, যে বুঝতে না পারবে, সেগুলো আমি আশা করব তুমি আমার সাথে শেয়ার করবে এবং যে বিষয়গুলো তুমি বুঝতে পারবে সেগুলো অবশ্যই তুমি ব্যক্ত করবে। তো আমরা ক্লাস শুরু করি। তো আজকের এই অনলাইন ক্লাসে আমরা সবাইকে আরেকবারও স্বাগতম জানাচ্ছি এবং নীলকণ্ঠ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের পরিচিতিটা আরেকবার আমি বলি। আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। আজকের পাঠ গণিত বিষয় এবং শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সসীম ধারা। এটি নবম শ্রেণীর জন্য একটি নতুন অধ্যায়, হাফ ইয়ারলি পরীক্ষাতে সিলেবাসে ছিল। আর
দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিপূর্বে সেটি করে গেছে। তো আমরা আজকে এ পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরূপণ করতে পারবো, সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবো, সমান্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবো এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো সসীম ধারাটি সম্পর্কে একটু যাই। এটি তোমাদের বই। আমি সবাইকে অনুরোধ করব তোমরা খাতা কলম বই নিয়ে বসে পড়ো এবং আমাদের এই লাইভ ক্লাসটি তোমরা ফেসবুকে শেয়ার করে দাও, অন্যান্যদেরকে জানিয়ে দাও। আমরা সসীম ধারা সম্পর্কে আমরা আজকের আলোচনার বিষয়। তো আমি যে বিষয়টা তোমাদেরকে একটু আলোকপাত করব সেটা হচ্ছে সসীম ধারাটি আসলে মূলত কি বা এটি কেন। তার পূর্বে সসীম ধারাটির পূর্বে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে ক্রম। এখন প্রশ্নটা হচ্ছে ক্রমটা কি? ক্রমটা কি? এখন লক্ষ্য করো, ক্রমটা মূলত এরকম যে আমরা ক্রমটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি, হয়তো আমরা বিষয়টি জানি না। যেমন ধরো একজন নাট্যকার, আমরা যখন টেলিভিশনে নাটক দেখি, নাটকটি কোনটি সিনের পরে কোন সিনে আসবে, কোন ঘটনার পরে কোন ঘটনা আসবে, এটিও কিন্তু একটি সিকোয়েন্সের মানে অনুক্রমের মাধ্যমে সাজিয়ে থাকে। তাহলে একটি নাট্যকারও তোমার অনুক্রমটি প্রয়োগ করে থাকে। তাছাড়া তোমরা যখন মুদি দোকানে যাবে, মুদি দোকানদারও কিন্তু তার তাকগুলো কিন্তু সাজানোর ক্ষেত্রে একটা সিকোয়েন্স মেনটেন করে সাজায় সুন্দর হওয়ার জন্য। কোনটি বড়, কোনটি ছোট, কোনটি কিভাবে থাকবে, কোন জিনিসটি কিভাবে থাকবে, এটি তারা সাজিয়ে রাখে। এটিও অনুক্রমের একটি উদাহরণ। এরপরে গুদাম ঘরের কথা বলি। গুদাম ঘরে তোমরা দেখবে যে মানুষের যখন বস্তাগুলোকে রাখে, বড় বস্তাটি নিচে দেয়, তারপরে আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, এইভাবে পর্যায়ক্রমে যখন সাজানো হয় তখন কিন্তু এগুলা অনুক্রমেরই একটা অংশ এবং এটি অনুক্রমেরই উদাহরণ। তো আমরা এ ধরনের অনেক ক্ষেত্রে আমরা অনুক্রমটি ব্যবহার করে থাকি। এখন প্রশ্নটা হচ্ছে অনুক্রমটা আসলে মূলত প্রকৃতপক্ষে কি? তাহলে আমরা যদি তোমাদেরকে একটু দেখাই যে অনুক্রমটা আসলে প্রকৃতপক্ষে কি, তোমরা একটু লক্ষ্য করো যে আমি লিখলাম 1 2 3 4 এভাবে ডট ডট আপ টু n পর্যন্ত আমি লিখলাম। এখন দেখো লাবিবা, দেখা যাচ্ছে তো না? জি স্যার। হ্যাঁ, এখন দেখো এই পরে আরেকটি অনুক্রম আমরা লিখলাম যে 2 4 6 এবং 8 আমরা আরেকটি অনুক্রম লিখলাম, এটি আর টু ডট ডট 2n পর্যন্ত হলো। তাহলে দেখো উপরের বিষয়টির সাথে নিচের সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কি লাবিবা বলো তো? জি স্যার। উপরের যে সংখ্যাগুলো আমি লিখলাম এই সংখ্যাগুলোর সাথে নিচের সংখ্যাগুলোর পার্থক্য, সাজানোটার পার্থক্য কি বলে তোমার কাছে মনে হয়? উপরের সংখ্যাগুলো প্রত্যেকটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে আর নিচের সংখ্যাগুলো 2 2 করে, না 2 এর গুণিতক আর কি, 2 এর গুণিতক মানে উপরের গুলো হচ্ছে নিচের গুলো হচ্ছে 2 গুণিতক, এই তো না? হ্যাঁ, যেমন 1 এর 2 গুণিতক 2, 2 এর 2 গুণিতক হচ্ছে 4, 3 এর 2 গুণিতক হচ্ছে 6। 6 পরে এইভাবে এইভাবে আমরা সংখ্যাগুলোকে সাজিয়েছি। আচ্ছা, তার মানে লক্ষ্য করো এখানে n এর দুগুণিতক হচ্ছে 2n না? আচ্ছা, তাহলে লক্ষ্য করো এটাকে যদি আমরা এটাকে আমরা কি দেখতে মানে কি বলতে পারি? এটি জোড় সংখ্যার মানে এটি হচ্ছে একটি অনুক্রম। নিচের গুলো সবগুলো জোড় সংখ্যা না? এদের 2 4 6 8। হ্যাঁ, তাহলে নিচের গুলো হলো জোড় সংখ্যার অনুক্রম আর উপরের গুলোকে কি সংখ্যা বলে বলতে পারো? 1 2 3 4 সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক হুম, সংখ্যা। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা। এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর নিচের গুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে উপরের গুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেট, নিচের গুলো হচ্ছে জোড় সংখ্যা সেট। এখন এই যে সাজানো সংখ্যা জোড় সেট। সংখ্যার সেটটা হচ্ছে একটি অনুক্রম। এই যে আমি সংখ্যাগুলোর একটা সেট লিখলাম, এটি হচ্ছে কি অনুক্রম। আর অনুক্রমকে সিকোয়েন্স বলে, নাকি মানে ইংরেজিতে সিকোয়েন্স বলে। তো আমরা অনুক্রমটা বলতে পারি কতগুলো রাশি যখন একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্ব পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। তাহলে কথাটা কি বলছিল আবিবা, লক্ষ্য করো। কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হবে যে প্রত্যেকটি রাশি তার পূর্ব পদ পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত, তা মানে জানা একটা যাবে। পদ, পদ তার পরের পদের সাথে কিভাবে তার রিলেশনটা আছে সেটি জানা যায়। আর জানা যায় কিসের মাধ্যমে? অনুক্রমের মাধ্যমে। অনুক্রমের এবং মাধ্যমে। এইভাবে সাজানো রাশিগুলোকে আমরা অনুক্রম বা সিকোয়েন্স বলে থাকি। এই ধরনের সাজানো রাশিগুলোকে আমরা কি বলে থাকি? অনুক্রম বা অনুক্রম সিকোয়েন্স। বা সিকোয়েন্স। তাহলে আমরা এই ধরনের রাশিগুলোকে বলে থাকি অনুক্রম বা সিকোয়েন্স। তাহলে এই বিষয়টা কি, সিকোয়েন্স সম্পর্কে তোমার আর কোনো প্রশ্ন আছে যে সিকোয়েন্সটা কি? না সিকোয়েন্সটা কি স্যার। তুমি বুঝতে পারছো? সিকোয়েন্সটা কি তুমি বুঝতে জি স্যার। পারছো? সিকোয়েন্স। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ধন্যবাদ। আশা করি যারা আমাকে শুনছো এবং আমাকে দেখছো তারা নিশ্চয়ই অনুক্রমটি সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করেছো। এখন আমরা পরবর্তীতে যাব যে ধারাটা কি। হ্যাঁ, ঠিক না? ধারাটা কি আমাদের এটা বুঝার দরকার আছে না লাবিবা? আচ্ছা, জি অনুক্রম স্যার। এবং ধারাটির মধ্যে মূলত সম্পর্কটা ছোট্ট একটি পার্থক্য। আমি সেটা বলি। অনুক্রম এবং ধারাটির মধ্যে সম্পর্কটা হচ্ছে যখন তুমি অনুক্রমকে যোগ চিহ্ন দিয়ে পদগুলোকে, অনুক্রমের পদগুলোকে তখন যোগ চিহ্ন দিয়ে তুমি যুক্ত করবে, তখনই সেটি হয়ে যাবে কি হবে বলতো? ধারা। ধারা বা ধারা। ধারা। তাহলে আমরা কি সিরিজ। বললাম? যে অনুক্রম থেকে ধারাটির উৎপন্ন হয়েছে, নাকি? কথাটি এরূপ না? জি স্যার। তাহলে অনুক্রমকে কি জি করলে স্যার। ধারা পাওয়া যাবে? অনুক্রমে প্রত্যেকটা পদের পর পর যোগ চিহ্ন দিলে ধারা পাওয়া যাবে। ভেরি গুড, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা এই যে উপরে একটি ধারা পেলাম, এই যে নিচে যদি আমরা এখানে যোগ চিহ্ন গুলো দিয়ে দিই, তাহলে এখানেও একটা কি তৈরি হলো? ধারা। ধারা বা সিরিজ। ধারা বা সিরিজ তৈরি হলো। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে বা তোমার কাছে প্রশ্ন জাগতে পারে যে এই যে আমাদের যে অধ্যায়টা সসীম ধারা, সসীম ধারাটা কি? একটা প্রশ্ন জাগে না তোমার মাঝে? সসীম ধারাটা কি, বা জি স্যার। সসীমের বিপরীত শব্দটা কি বলতো? সসীমের অসীম। বিপরীত, ভেরি গুড, অসীম। একটা ফাইনাইট আর একটা হচ্ছে ইনফাইনাইট। তো আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ধারার আরেকটা ঘটনা আছে, যেটা হলো আমরা সমান্তর ধারা বলি। ধারা কিন্তু মূলত দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। তোমাদের এই অধ্যায়ে দুটো অনুশীলনী আছে, একটা হলো 13.1 আর একটা হচ্ছে 13.2। 13.1 সাধারণত সমান্তর ধারা নিয়ে আলোচনা হয়। তাইলে আমরা প্রথমে শুরুতে আসি সমান্তর ধারাটা কি। এখন লক্ষ্য করো তোমরা, যদি কোনো ধারার, লক্ষ্য করো, যদি কোনো ধারার প্রথম পদ বা যে কোনো পদ তার পূর্ব পদের পার্থক্য যদি সবসময় কি হয়, সমান হয়, তাহলে আমি কথাটা কি বললাম লক্ষ্য করো। একটি ধারার যে কোনো পদ এবং তার পূর্ব পদ, ধরো আমি এটা থেকে বলি 2 এবং 4 এর মধ্যে পার্থক্য কত লাবিবা? 2। 2। 4 এবং 2। 6 এর মধ্যে পার্থক্য কত? 2। 6 এবং 8 এর মধ্যে 2। পার্থক্য কত? 2। এই যে প্রতিবার যদি 2। 2 হয় তখন সেই ধারাটিকে আমরা বলবো কি ধারা? সমান্তর ধারা। সমান্তর ধারা। সমান্তর ধারা। ভেরি গুড, এটি হলো সমান্তর ধারা। তাহলে এবার বলো তো লাবিবা, সমান্তর ধারাটি আমরা আহ, শিখতে পেরেছি তো সমান্তর ধারাটি? জি স্যার। ভেরি গুড। এখন আসো সমান্তর ধারাটি আমরা যখন বুঝলাম,
আমরা একবার শিখবি সমান্তর ধারার যদি কোনো পদ বা কোনো পদ না, যদি যতগুলো পদ আছে সেটি যদি আমি নির্ধারণ করতে পারি যে এখানে কতটি পদ আছে, তাহলে আমি সেটাকে বলবো কি বলবো, সসীম ধারা। সেটাকে আমি বলবো সসীম সসীম ধারা। সেটাকে আমরা বলবো সসীম ধারা। সসীম। তো সসীম ধারার আরেকটি নাম আছে শান্ত ধারা। বলো তো কি নাম? শান্ত ধারা। ভেরি গুড। সসীম ধারা আরেকটি নাম হচ্ছে শান্ত ধারা। শান্ত ধারা বা সসীম ধারা হবে কখন তাহলে বলো তো? যখন মানে কোন একটা ধারার সীমানা থাকবে বা শেষ থাকবে, একটা শেষ থাকবে বা পদের সংখ্যা নির্ণয় করা যায়, গণনা করা যায় নাকি? যাবে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, বা পদের সংখ্যা নির্দিষ্ট থাকে, জি কতটা পদ আছে। যেমন পদটা তো তুমি বুঝো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, হ্যাঁ, পর্যায়ক্রমে আর কি। তো পদের সংখ্যা যখন তুমি নির্ণয় করতে পারবে সেটা সসীম ধারা। তাহলে বলো তো অসীম কি হবে? যার পদের সংখ্যা নির্ণয় করা যাবে না, যে ভেরি ধারা। গুড, ভেরি গুড। যার পদের সংখ্যা নির্ণয় করা যাবে না, সেটার একটা রূপ আমি দেখাই। ধরো এই ধারাটিকে আমি অসীম হিসেবে লিখতে পারি 2 + 4 + 6 + 8, হ্যাঁ, তারপরে লিখলাম প্লাস ডট ডট দিয়ে দিলাম, কিন্তু আমি শেষে 2n বা কিছু ইন্ডিকেট করলাম না। তাহলে এই ধারাটি কি হবে? অসীম ধারা। ভেরি গুড, এই ধারাটি হবে অসীম ধারা। তাহলে আমরা এই পর্যন্ত এই বিষয়গুলো তো আমরা শিখতে পেরেছি, কি বলো? জি স্যার। হ্যাঁ, এখন আসো সমান্তর ধারার সাধারণ পদটা আমরা কিভাবে নির্ণয় করব। এই যে আমি এখানে বললাম পার্থক্যটা হচ্ছে 2, বললাম না? তো সকল ক্ষেত্রে কি পার্থক্য 2 থাকবে? জি না স্যার। তাহলে আমরা সাধারণ পদটা আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি। লক্ষ্য করো, আমি ধরে নিলাম কোনো একটি সমান্তর ধারার প্রথম পদ, আমি ধরে নিলাম একটা ধারার প্রথম পদ হচ্ছে a, আমি এটা ধরে নিলাম। ক্লিয়ার? আমি তো জানি না এটা কি, আমি ধরে নিলাম একটি ধারার প্রথম পদ, একটি সমান্তর প্রথম ধারার পদ প্রথম A। পদ হচ্ছে a। এখন আরেকটি বিষয় লাগে ধারার, সেটা হচ্ছে সাধারণ অন্তর। ওই যে যেটা আমরা 2 পেলাম নাকি, হ্যাঁ, এটাকে বলো সাধারণ, জি কি স্যার। বলো? অন্তর। অন্তর। অন্তর মানে কি? সাধারণ অন্তর। অন্তর শব্দের বাংলা অর্থ কি? বিয়োগফল। ভেরি গুড। সাধারণ বিয়োগফল। অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডিতে মানে ডিস্টেন্স বা ডিফারেন্স নাকি? হ্যাঁ, তাহলে প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি। ডি। তাহলে লক্ষ্য করো আমরা এই এটাকে কিভাবে প্রকাশ করতে পারি একটু লক্ষ্য করো। আমরা প্রথম পদ এ, আমি এখানে লিখি, আমি একটু সংক্ষেপে লিখি, প্রথম পদ সমান এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা। ধরো আমি এক জায়গায় লিখলাম এ প্লাস, এখানে আমি এরূপ লিখলাম যে 1 - 1 * ডি। 1 - 1 মানে কত? এখানে রেজাল্ট আসলে মূলত কত? 0। তো 0 কে ডি দ্বারা গুণ করলে কত হবে? 0। তার মানে এখানে প্রথম পদ কত রইলো? A। ভেরি গুড। এবার আমরা যদি দ্বিতীয় পদকে এইভাবে লিখি, দেখো দ্বিতীয় পদটা দেখো, আমরা জানি সাধারণ অন্তর ডি মানে কি, দ্বিতীয় পদটা হবে a + d। ডিটা বাড়বে না বলতো? জি স্যার। এ কেন বাড়বে? এই যে আমি যদি এখানে প্রথম পদ হলো 2, তার সাথে যদি 2 যোগ করে দিই, 2 এর সাথে 2 যোগ করলে কত হবে? 4। তার মানে আমি দ্বিতীয় পদ পাবো। তার মানে দ্বিতীয় পদ পেতে গেলে আমার প্রথম পদের সাথে সাধারণ অন্তর কি করতে পদের হবে? সাথে যোগ করতে হবে। যোগ করতে হবে। তাহলে আমি এটাকে যদি এইভাবে লিখি a প্লাস, আমি এখানে মনে মনে কত আছে? 1 আছে না? ডি এর সাথে ডি জি এর সহগ স্যার। কত? 1। তো 1 কে আমি লিখতে পারি 1। 2 - 1। জি স্যার। ভেরি গুড। তাহলে আমি এটা পেলাম কোন পদ? দ্বিতীয় পদ। হ্যাঁ, এবার আসো তৃতীয় পদ সমান, আমি তৃতীয় পদ সমান লিখলাম। তৃতীয় পদ হবে দ্বিতীয় পদের সাথে কি হবে বলতো? কত যোগ হবে? দ্বিতীয় পদ ছিল a + d, তার সাথে আরো কত যোগ হবে? ডি। আরো ডি যোগ ভেরি হবে। গুড, আরো ডি যোগ হবে। তাহলে কি দাঁড়ালো? a প্লাস কত ডি? A প্লাস 2D। ভেরি গুড। এই 2টাকে আমরা কি লিখতে পারি দেখো, এই 2টাকে আমরা লিখতে পারি 3 - 1 3 লিখে - যায়। 1। হ্যাঁ, জি স্যার। এখন তোমার কাছে প্রশ্ন জাগতে স্যার পারে যে স্যার 5 - 3 ও তো লিখে যায়, প্রশ্ন জাগে না স্যার? হ্যাঁ,
এটা প্রশ্ন জাগে না? জি আমি স্যার। কেন 3 - 1 লিখলাম? জি। লক্ষ্য করো, এটা তৃতীয় পদ, এখানে 3 আসছে। এটা দ্বিতীয় পদ, এখানে কত আসছে? 2 এখানে এটা প্রথম পদ, এখানে কত আসছে? 1 আর সবগুলো ঠিক আছে না? জি তাহলে স্যার। আমি যদি এটাকে বলি n তম পদ, তাহলে বলো তো কি হবে? n তম পদ তাহলে কি হবে? a প্রথমে কত লিখবো? a, a হ্যাঁ, plus n n, minus 1 into d ভেরি গুড। তাহলে এটি হচ্ছে সাধারণ পদের, হ্যাঁ, n তম পদের কি সূত্র। সূত্র। এটা হচ্ছে সমান্তর ধারার n তম পদ বা সাধারণ পদের সূত্র। এটি মুখস্থ করে ফেলবে, এটা সূত্র। লিখে রাখো। এটা লিখে রাখবে, n তম পদের সূত্র হচ্ছে a plus n minus 1 into d। আমরা সমান্তর ধারার, যে কোনো সমান্তর ধারার n তম পদের এই সূত্রটি প্রয়োগ করে আমরা কিন্তু মানটা বের করতে পারবো। আমরা এই ব্যাপারে ক্লিয়ার হয়েছি? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। আশা করি আমাকে যারা শুনছো, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরাও এই বিষয়টি নিশ্চয়ই শিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো, এবং আশা করি তোমরা এটা প্রয়োগ করে তোমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমাদেরকে আরেকটি বিষয় একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সমষ্টির একটা সূত্র আছে। আমরা সেটি যাওয়ার আগে আমরা এই সূত্রটি প্রয়োগ করে কি কি কাজ করতে পারি, আমরা সেই ধরনের দুই একটি গাণিতিক সমস্যার সমাধান করি। আসো, আমরা তোমাদের বইতে যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলোর মধ্যে একটা সূত্র আমরা আলোচনা করলাম। এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের এই যে 5 নাম্বার অঙ্কটি আছে, সমস্যাটি আছে, আমরা সেটি সমাধান করার চেষ্টা করব। 2 - 5 - 12 - 19 ডট ডট ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে এই যে 12তম পদ, আমরা n-তম পদের সূত্র শিখেছি না? জি স্যার। হ্যাঁ, সেই সূত্রটি আমরা প্রয়োগ করে কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করি। এটা আমাদের অনুশীলনী কত নাম্বার প্রশ্ন বলো তো? 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন। ভেরি গুড। আমরা 5 নাম্বার সমস্যাটি সমাধান করতে চেষ্টা করি। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ধারাটি হচ্ছে 2 - 5 - 12 - 19 ডট ডট, এটা দেওয়া আছে নাকি? এখন আমাদেরকে, তুমি একটা বিষয় সবসময় মাথা রাখবে, সমান্তর ধারার ক্ষেত্রে হোক আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হোক, তোমাকে দুটো জিনিস খুব ভালোভাবে জানতে হবে। একটা হলো ধারার প্রথম পদ, আর একটা হচ্ছে সাধারণ অন্তর। গুণোত্তর ধারার বেলা অবশ্যই আরেকটা, আমি সমান্তর ধারার কথাই বলি। প্রথম পদ এবং সাধারণ অন্তর তোমাকে অবশ্যই জানতে হবে। আর প্রথম পদ এবং সাধারণ পদ যখন তুমি নির্ণয় করতে পারবে বা জানতে পারবে, তখন কিন্তু তুমি সকল কিছু বের করতে পারবে। তোমাকে সমষ্টি নির্ণয়ের সূত্র বললেও পারবে, ধরো 12তম পদ, 15তম পদ, যততম পদে বলো তুমি সেটি নির্ণয় করতে পারবে। তাহলে আমাকে কোন দুটো জিনিস ভালোভাবে জানতে হবে? প্রথম পদ এবং সাধারণ অন্তর। হ্যাঁ, তা আমরা লিখবো প্রদত্ত ধারাটির, লক্ষ্য করো, প্রদত্ত ধারাটি, তুমি লিখো প্রদত্ত ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a a ইকুয়াল টু কত বলো তো? প্রথম পদ কত? 2 2। ভেরি গুড। আরেকটি লিখবো আমরা এবং সাধারণ অন্তর, এবং সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করি আমরা সাধারণ অন্তরকে? d ভেরি গুড। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত হবে বলো? কি করব আমরা? বলছি অন্তরটা হবে যে কোনো একটা পদ থেকে তার পূর্বপদ বিয়োগ, যে কোনো একটা পদ থেকে তার পূর্বপদ বিয়োগ। তাহলে আমরা এখানে এই পদটা হলো -5, তার থেকে বিয়োগ করব আমরা -2। ভেরি গুড। অথবা আমরা যদি লিখি -12 -5, অসুবিধা আছে? জি না। কিন্তু আমরা জেনারেলি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব। আমরা সাধারণত কি কাজ করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। হ্যাঁ, বলো তো এখানে -5 - 2 এটা কত হবে?
-7 -7 হবে, -7 হবে, -7 হবে। তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আমরা নির্ণয় করলাম। প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আমরা নির্ণয় করে ফেললাম। এবার আসো আমরা বের করব যে সাধারণ অন্তরটি আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে, আমরা একটা উত্তর পেয়ে গেছি। এটা একটা উত্তর নাকি? এটা একটা উত্তর আমরা পেলাম। আরেকটি উত্তর হলো, এটা একটি উত্তর পেলাম। আরেকটি উত্তর হচ্ছে 12তম পদ নির্ণয় করো। 12তম পদ। তো আমরা লিখবো জানা আছে, ওই যে আমরা সূত্রটি শিখলাম, সূত্রটি মনে আছে তোমার? জি স্যার। জানা আছে সমান্তর ধারার n-তম পদ সমান সমান্তর ধারার n-তম পদ সমান n-তম পদ সমান কি? সূত্রটা বলো। a + n-1 * d। a + n-1 * d। এবার আসো আমরা কততম পদ নির্ণয় করব বলছিলাম? বইতে কততম পদের বলা আছে? 12তম পদ। ভেরি গুড। আমরা n এর জায়গায় লিখবো 12, 12তম পদ সমান, আমরা এর জায়গায় কত লিখবো বলো? এর মানটা কত? 2 প্লাস 2 n এর জায়গায় কত লিখবো? বা 12। 12। এই যে n এর জায়গায় 12 আছে, এখানে আমরা 12 লিখবো। 12 - 1 ইনটু d এর জায়গায় আমরা কত লিখবো? -7। হ্যাঁ, এখানে আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে। মানটা বসানোর জন্য মাইনাস চিহ্ন থাকলে মান বসাতে গেলে আমাদেরকে বন্ধনী ব্যবহার করতে হয়, ঠিক আছে? -7। এটা কেন ব্র্যাকেট দিছি বুঝছো তো ব্যাপারটা? এখানে জি সবসময় স্যার। মনে রাখবে, মাইনাস মান বসাতে গেলে আমাদেরকে ব্র্যাকেট মানে চিহ্নটাকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখতে হবে, কারণ মাইনাসটা বিপজ্জনক। 2 প্লাস a প্লাস, এটা তো মূলত গুণ। আচ্ছা, আমি আরেকটু বেশি করব। 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11। 11। আর এখানে হলো -7। তাহলে আমি 11 এর সাথে মাইনাস মানে 11 ইনটু -7 কত হয়? 77 না? এটা কত হয়েছে? -77। তাহলে ফাইনালি রেজাল্ট কত হবে বলো তো? -75। 75। তাহলে আমরা ফাইনালি এই উত্তরটা পেয়ে গেলাম। তাহলে কি দাঁড়ালো? যে আমরা যে সূত্রটি আমরা শিখলাম এতক্ষণ, সেই সূত্রটির মাধ্যমে আমরা গাণিতিক সমস্যার সমাধান করলাম। ব্যাপারটা ক্লিয়ার? এখন এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি, যেটি একটু ভিন্নভাবে আছে, কিন্তু এই সূত্রটি আমরা প্রয়োগ করব, তবে আরেকটু ভিন্নভাবে আছে, সেটি আমরা একটু চেষ্টা করি। তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের বইয়ের তোমাদের আমরা 7 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। 7 নম্বরে বলা আছে, ধারাটি দেওয়া আছে 4 + 7 + 10 + 13 প্লাস ডট ডট দেওয়া আছে। এখানে বলছে ডট ডট দিয়ে বলছে ধারাটির কোন পদ 301? বলা হয়েছে ধারাটির কোন পদ? 301। তার মানে শেষে একটা পদ থাকবে, যে এই পদটার মান হবে কত? 301, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করো, ওই যে আমরা যেটা লিখেছিলাম, এখানে লিখবো প্রদত্ত সমান্তর ধারার প্রথম পদ কত বলো? 4। প্রথম পদ a = 4, এবং সাধারণ অন্তর d d = 7 - 4। ভেরি গুড। 7 - 4, এটা রেজাল্ট কত হয়? 3। এখন আসো, আমরা কিন্তু জানি না এখানে ধারাটিতে কতটা পদ আছে। তুমি বলতে পারো কতটা পদ আছে? বলতে পারো? না। আমরা জানি না। এর মাঝে ডট ডট দেওয়া আছে মানে আমরা জানি না। আমরা ধরে নিব ধারাটিতে n টি পদ আছে।
আমরা কি ধরে নিব? ধরি ধারাটির ধরি ধারাটি n-তম পদ, মানে শেষ পদটা যেটা, n-তম পদটাই হবে শেষ পদ। বুঝতে পেরেছো? ধরি ধারাটির n-তম পদ সমান কত আছে? n-তম পদ মানে শেষ পদ কত আছে? 301। তাহলে n-তম পদটাই হবে শেষ পদ নাকি? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো যে ধারাটির n-তম পদ হচ্ছে 301। তাহলে আমরা এবার যে কি করব সেটি হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে আমরা n-তম পদের একটি সূত্র তোমাদেরকে ইতিপূর্বে দেখিয়েছিলাম এবং সেটির মাধ্যমে আমরা সূত্রটি সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করি। আমরা সেই n-তম পদের আমরা সূত্র লিখব। আমরা এখানে বা না লিখে অতএব লিখতে পারি n-তম পদের সূত্রটি হচ্ছে a প্লাস কত n মাইনাস 1 ইনটু d ইকুয়াল কত আমরা লিখব? 301। এটিকে আমরা সমস্যার সমাধান করব। এর মানটা আমরা কত পেয়েছিলাম? এই যে এর মানটা আমরা কত পেয়েছিলাম? 4। ডি এর মানটা আমরা 3 পেয়েছিলাম নাকি? এর জায়গায় আমরা 4 লিখব। n এর মান আমরা জানি না, সেটা আমাদেরকে বের করতে হবে। -1 ইনটু ডি এর জায়গায় আমরা লিখব কত? 3 না? ডি এর জায়গায় কত লিখব? 3। তারপরে 301। এখন লক্ষ্য করো, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 3 দ্বারা আমরা এই দুটো সংখ্যাকে কি করব? গুণ করব। 3 দ্বারা যদি আমরা n কে গুণ করি তাহলে হবে 3n মাইনাস, এখানে কত হবে বলো তো? -3। -3 একে 3 আর এখানে হবে 301। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব, আমরা n টাকে আগে লিখে একটু সাজিয়ে নিই। 3n টাকে লিখলাম, আর এই 4 এবং -3 রেজাল্টটা কত দাঁড়ায়? 1 +1। হ্যাঁ, এবার আমরা 1 টাকে কি করব বলো তো? 1 এর এই কাজটা কি হবে বলো তো? 1 টাকে আমরা কি করব? ডান পাশে নিব। এটাকে কি বলে? পক্ষান্তর করা না? পক্ষান্তর করব। ডান পাশে গেলে সে কি হবে? মাইনাস হবে। আমরা জানি পক্ষান্তর করলে তার নিজের চিহ্নটা কি হয়? পরিবর্তন হয়, বিপরীত হয় নাকি? আচ্ছা, তাহলে আমাদেরকে এখন কি কাজটা করতে হবে বলো? এখানে আমাকে বিয়োগ করতে হবে নাকি? বিয়োগ করলে কত হবে? 300। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা 3 টা এই পাশে আসলে কোথায় হবে বলো তো? নিচে। এগুলো তো তোমরা নিচে হবে, হরে হবে। তোমরা তো এটা 6 এও করেছো সমাধান। এখন আমরা 3 দিয়ে 300 কে কি করব? ভাগ করলে কত হয়? 100। তার মানে আমরা n এর মান পেয়েছি 100। তার অর্থ হলো ধারাটির কোন পদ 301 বলো তো? 100তম পদ। ভেরি গুড। তাহলে আমরা লিখব ধারাটি 100তম পদ, 100তম পদ সমান 301 নাকি? উত্তর কত হবে? 100। উত্তর কত হবে? 100। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেখো, দুই রকম ভিন্ন দুইটা অঙ্ক করলাম। একই সূত্র প্রয়োগ করে আমাদেরকে পদের সংখ্যা দিলেও আমরা বের করতে পারি, না দিলেও আমরা আরেকভাবে বের করতে পারি। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝেছো। আমরা এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে লক্ষ্য করো, এই যে একটি ধারার, আমাকে যদি একটি ধারা এরকম দেওয়া হয় 2 যোগ 2 সমান, আমাকে যদি বলে কত হবে, আমি বলতে পারবো? বলো তো? 3। আমাকে যদি বলে এইরূপ 1 প্লাস 2 প্লাস 3, এই ধারাটির সমষ্টি কত? আমি তো যোগ করে বলতে পারি। আমাকে যদি বলা হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই ধারাটির সমষ্টি কত? আমি বলতে পারবো?
হুম 10 কত হবে 10 10। কিন্তু 10 আমাকে যদি এরকম বলা হয় যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু ডট ডট শেষে গিয়ে বললো যে ধরো 1032, এটার সমষ্টি কত? আমি কি বলতে পারবো সহজে? হ্যাঁ বলো জি তো, না সহজে স্যার বলা যাবে? এখন এটাকে জি সহজে না বলার জন্য আমরা একটি সূত্রের সাহায্য নিব। ক্লিয়ার কথাটি সবাই? যে আমরা এটির যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটির জন্য আমরা একটি সূত্র শিখব। সেই সূত্রটি হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। এখন আসো আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা কিভাবে সূত্রটা আমরা প্রতিপাদন করব। লক্ষ্য করো, আমরা ধরে নিলাম ধারাটির, আমি সংক্ষেপে লিখি, এটি তোমাদের বইতে আছে। ধরে নিলাম প্রথম পদে, ধরে নিলাম শেষ পদ, একটি ধারার তো শেষও একটা পদ থাকে নাকি? হ্যাঁ, শেষ জি পদটাকে স্যার আমি ধরে নিলাম পি, জি স্যার শুরুটা হলো এ আর শেষটা হচ্ছে কি পি পি, আর যেটা সাধারণ অন্তর আছে সেটাকে আমি ধরে নিলাম ডি। আর ধরে নিলাম ধারাটিতে পদের সংখ্যা হচ্ছে এন। কয়টা পদ আছে? কয়টা পদ আছে? এন সংখ্যক পদ আছে। তাহলে আমি পদ কি কি বললাম আরেকটু লক্ষ্য করো। প্রথম পদ এ হবে, শেষ পদ পি হবে, সাধারণ অন্তর ডি হবে, আর পদের সংখ্যা কয়টা হবে? এন এন হবে। এখন আমাকে যদি সেই ধারাটির সমষ্টিতে রূপ হয় যে সামেশন অফ এন মানে এস অফ এন ইকুয়াল টু, আমি লিখলাম প্রথম পদে, তাহলে যেহেতু সাধারণ অন্তর ডি তাহলে দ্বিতীয়টা হবে এ প্লাস ডি। ক্লিয়ার কথাটা? এই যে আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখালাম না, তৃতীয়টা কত হবে বলতো? এ প্লাস কত ডি? ডি ডি টু প্লাস ডি। 2d হ্যাঁ, তৃতীয়টা কত হবে? এ প্লাস 3d ভেরি গুড। এইভাবে বৃদ্ধি পাবে নাকি? এইভাবে যখন বৃদ্ধি পাবে, এভাবে যাওয়ার পর শেষ পদটা আমরা কত বলছিলাম মনে আছে? বলতো শেষ পদটা আমরা এ বলছিলাম কত? পি। শেষ পদটা কত? এ প্লাস না, পি শেষ পদটা পি তো আমরা পি বলছিলাম প্রথম পদে, আর শেষ পদ আমরা কত বলছি? পি। পি তাহলে আমরা শেষ পদ লিখলাম পি। আচ্ছা, একটু আরেকটু লক্ষ্য করো, এই পদ আর এই পদের মধ্যে পার্থক্য ডি, মানে আমরা এই প্রথম পদ এবং দ্বিতীয় পদে ডি বেশি, প্রথম পদে ডি কম। এখানে যত আছে এখানে তার চেয়ে ডি একটা কম, ব্যাপারটা এরকম না? এখানে যা আছে এখানে তার চেয়ে ডি জি একটা কম। তাহলে এখানে যা আছে তার আগের পদটা হবে ডি একটা কি হবে বলতো? কম হবে। একটা ডি কম হবে না? জি স্যার তাহলে বলতো এখানে কত হবে? পি মাইনাস কত হবে বলতো তার আগেরটা? পি মাইনাস কত? পি মাইনাস কত 2d হবে? পি মাইনাস 2d পি মাইনাস 2d তাহলে তার আগেরটা কত হবে বলতো? পি মাইনাস 3d হ্যাঁ, এই বিষয়টা কি তুমি বুঝতে পারছো? জি স্যার এখন দেখো, আমরা যদি এটাকে উল্টো দিয়ে উল্টো করে সাজাই তাহলে কি রকম হবে? একই জিনিস আমরা উল্টো করে সাজালাম, সরি, আমরা শেষটাকে আগে লিখলাম পি, এই যে আমরা শেষ থেকে লিখি আর কি, প্রথমে এটা লিখবো তারপরে এটা তারপরে এটা, আমরা এইভাবে সাজাবো। আবার পি প্লাস এখানে লিখবো পি মাইনাস ডি, তারপরে আমরা লিখবো পি মাইনাস 2d, তারপরে আমরা লিখবো পি মাইনাস কত ডি। 3d আর অনুরূপ ভাবে আমরা এইভাবে ডট ডট দিয়ে যাব, ডট ডট দিয়ে এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো এটা, এই যে এটা ও এ প্লাস 3d, এ প্লাস 3d। 3d তারপর আমরা কি লিখবো বলতো? এখানে কি লিখবো? এ প্লাস, এই যে এ প্লাস 3d এর আগেরটা এ প্লাস 2d, প্লাস d তারপরেরটা কি লিখবো? এ প্লাস d এ প্লাস ডি, তার শেষটা কি লিখবো? এ ভেরি গুড। এবার যদি আমরা এই দুটো জিনিসকে যদি আমরা একসাথে করে যোগ করি তাহলে কি দ্বারা আমরা একটু লক্ষ্য করি, এটাকে আমরা যোগ করব। আমরা যদি এটাকে যোগ করি, দেখো এসএন যোগ করলে কত হবে? 2 এসএন নাকি? এসেন
এর সাথে পি যোগ করলে হবে এ প্লাস পি। পরেরটাতে কি হবে দেখো, এ দিয়ে দিয়ে গেলে এখানে কত থাকে, এ প্লাস কত পি। থাকে? ভেরি গুড। পরেরটাতে কি থাকে? এ প্লাস পি। পরেরটাতে কি থাকে বলো তো? এ প্লাস এই যে পি। প্লাস 3d মাইনাস 3d চলে গেলে প্লাস 3d মাইনাস 3, ও এটা তো আমি ভুল লিখছি, এটা ডি হবে। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে। এটা প্লাস 3d মাইনাস 3d চলে গেলে এখানে কত থাকে? এ প্লাস পি। এবার আসো আমরা এখান দিকে দেখি। সরি, এখানে দেখো, এখানে কত হবে? এ প্লাস 3d মাইনাস 3d। হ্যাঁ, পরেরটাতে এ প্লাস পি। পরেরটাতে এ প্লাস পি। পরেরটাতে এ প্লাস পি। তুমি এটা একটু লেখো, আমি একটু লিখছি। হ্যাঁ, এটা লিখে শেষ হয়েছে তো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এখন দেখো এখানে সবচেয়ে মজার একটা ব্যাপার হলো, সবগুলো পদ কত হয়ে গেছে? এ প্লাস পি। এ প্লাস পি। ভেরি গুড। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমি যদি লিখি 2 প্লাস 2 প্লাস 2, এইভাবে আমি এখানে যোগফলটা কত পেতে পারি বলো তো? 6। 3 into 6 মানে 3 into 2 equal to 6। তার মানে আমি কিভাবে পাচ্ছি যে 3টা 2 আছে। কয়টা 2 আছে? 3টা 2। এখন দেখো এখানে আমি যেটা পাবো সেটা হলো এ প্লাস পি কয়টা আছে এরকম আমরা বলছিলাম, কত সংখ্যক পদ আছে? এন পি পি এন 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 এন। হ্যাঁ, তাহলে আমরা এ প্লাস পি কে কত দিয়ে গুণ করব? এন। ভেরি গুড। এন দিয়ে গুণ করলে আমরা এই গুণফলটা, এই যোগফলটা পেয়ে যাব। ব্যাপারটা এরকম না? এখন আমরা লিখব, সুতরাং এস এন ইকুয়াল টু, এই 2টা এই পাশে আসলে কোথায় হবে? হরে হবে না? এ প্লাস পি ইন্টু এন। এখন দেখো, লক্ষ্য করো, আমরা যে বিষয়টি এখানে দেখাবো সেটা হচ্ছে, আমরা এটাকে হাফ লিখলাম, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরো এটা এ এর জায়গায় রইলো। এই যে পি, পিটা হচ্ছে শেষ পদ। আমরা এই যে পি এর মানটা আমরা জানি, শেষ পদের একটা সূত্র আমরা শিখেছিলাম, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। মনে আছে সূত্রটা? এনতম পদের সূত্রটা। এই সূত্রটা আমরা লিখবো। এনতম পদ মানে আমি তোমাদেরকে বলছি না শেষ পদ, মনে আছে এর আগে? হ্যাঁ, তাহলে পিটা হলো শেষ পদ, এই জন্য পি এর জায়গা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, আর এখানে যে এনটা আছে আমরা সেই এনটা এখানে লিখলাম। এরপরে হাফ ইন্টু এর সাথে যদি আমরা যোগ করি কত এ হবে? 2a। 2a। আর এখানে আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে আমরা এই এনটাকে আমরা ইচ্ছা করলে এখানেও নিয়ে আসতে পারি। প্রথমে আনা যায় না? প্রথমে আনা যায় না এনটাকে? আচ্ছা, আমরা এই এনটাকে প্রথমে নিয়ে আসলাম, আর এখানে বাকি রইল কত? এন মাইনাস 1 ইন্টু ডি। এখন লক্ষ্য করো, আমরা এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটিকে বলা হয় সমষ্টির সূত্র। এই সেনটাকে আমরা সমষ্টি বলছি না? হ্যাঁ, সামেশন বলছি তো? হ্যাঁ, তাহলে সমষ্টির সূত্রটা আমরা পেলাম, সমান্তর আর n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই বিষয়টি তুমি বুঝেছো সূত্রটা? জি সূত্র। হ্যাঁ, তাহলে আমরা
আজকে দুটো সূত্র প্রতিপাদন করলাম। এখন আমাদের এই সূত্রটির মাধ্যমে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করব, আমরা এখন আসো সেরকম একটি গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, তোমরা খাতা নিয়ে রেডি হও, খাতাতে লেখো। আমি তোমাদেরকে যে কাজটি করাবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী বইয়ে 13.1 এর 11 নম্বর গাণিতিক সমস্যাটির আমরা সমাধান করার চেষ্টা করব, যেখানে এই সূত্রটি আমরা প্রয়োগ করব। 11 নম্বর সমস্যাটিতে লেখা আছে p+11 ইন্টু 17 ইন্টু a+11 প্লাস 70 ইন্টু প্লাস কত 23 প্লাস আপ টু ডট ডট প্লাস 59। তারা আমাদের কাছে জানতে চাইলেন যে এটার যোগফলটা কত, এটার যোগফলটা কত। ক্লিয়ার কথাটা? এখন আমরা লিখবো ওই যে আমরা যে কথাটি লিখি বরাবরই, প্রদত্ত কি লিখবো বলো? প্রদত্ত সমান্তর ধারার প্রথম পদ সমান কত বলো? প্রথম পদ a = 5। এরপর আমরা লিখবো এবং পরে কি লিখবো বলো? সাধারণ অন্তর d equal to 11 বলো, তুমি বলো। সাধারণ অন্তর d equal to 11 - 5। হ্যাঁ, ইকুয়াল 6। এখন আমরা এখানে ওই যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম তোমাদের বইয়ের এই যে 7 নাম্বার, সেটার মতন আমাদেরকে আগে জানতে হবে এখানে পদের সংখ্যা কত। এটা আমাদেরকে আগে কি করতে হবে? জানতে হবে। যেহেতু আমরা পদের সংখ্যাটা জানি না বা পদের সংখ্যাটা দেওয়া নেই, তো আমরা লিখবো ধরি n-তম পদ সমান কত? n-তম পদটা হলো কি পদ বলছিলাম? শেষ পদ, সাধারণ পদ বা শেষ পদ। কত এখানে? n-তম পদের মান 53। তাহলে n-তম পদের সূত্রটা কি বলছিলাম আমরা বলো তো? a + n - 1 ইনটু d ইকুয়াল কত? 53। এখন আমরা মান বসাবো। এর মানটা কত আছে? আমরা এর মানটা কত পেলাম? 5 প্লাস n এর মান আমরা জানি, n এর মানটা জানি না, এটা বের করতে হবে। d এর মানটা কত? 6। এখন আমরা এটিকে সরল করব। আমরা লিখব 5 প্লাস 6 দ্বারা আমরা n কে গুণ করলে হবে 6n মাইনাস 6 ইকুয়াল টু 53। এখন আমাদেরকে এই জায়গায় যে কাজটি করতে হবে সেটা হলো আমরা 6n টাকে কোথায় লিখব? প্রথম। আর এখানে বলো তো -6 আর 5 এ কত হয়? -1 ইকুয়াল টু 53। -1 কোথায় যাবে এখন? ডান পাশে গেলে কি হবে? প্লাস। কেন প্লাস হইছে বলো তো? ডান পাশে নিলে চিহ্নের পরিবর্তন হয়। শুধু ডান পাশ না, পক্ষান্তর করলে চিহ্নের কি হবে? পরিবর্তন হবে, চিহ্নটি বিপরীত হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো বলছো। এখানে 53 এর সাথে 1 যোগ করলে হবে 54 বা n = 6 আসবে কোথায়? নিচে, আর 54 উপরে, লব এবং হরে। এটাকে আমরা ভাগ করলে কত হবে? 9। তাহলে আমরা ফাইনালি n এর মানটা 9 পেলাম। তার মানে এখানে পদের সংখ্যা কয়টি আছে? 9টি। এখন আমরা এটা সমষ্টি সূত্র বের করব। তো আমরা লিখব সুতরাং বা জানা আছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। সমান্তর ধারার
আমি নিচে দিয়ে লিখি, জায়গা হবে না, নাহলে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি সমষ্টি টু ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি হবে ইন্টু ডি। হ্যাঁ, আমরা এখন লিখব সুতরাং ধারাটির সমষ্টি, সুতরাং ধারাটির এই যে ধারাটির আমরা সমষ্টি বের করতে চাচ্ছি, ধারাটির সমষ্টি আমরা এখন মানগুলো বসা দিব। বলো তো এখানে n এর জায়গায় কত লিখবো আমরা? 7, সরি n এর মান কত? 9, n এর জায়গায় কত লিখবো? 9 ইকুয়াল টু, এখানে n এর জায়গায় লিখবো 9/2 ইন্টু 2 ইন্টু এর মান কত? এর মানটা কত? 5। হ্যাঁ, প্লাস n এর মানটা হলো 9 মাইনাস 1 ইন্টু 5, 6 হ্যাঁ সরি 6, এর ডির মানটা হলো 6 নাকি? ডির মানটা 6 ছিল না? হ্যাঁ 6। জি স্যার। তাহলে আমরা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তারপরে n/2, হ্যাঁ আমরা এখানে লিখবো 5 ইন্টু 2 মানে হলো 10 না? আর এখানে 9 থেকে 1 গেলে কত হবে? 8 8 এর সাথে 6 গুণ 48 48, তাহলে 48 এর সাথে 10 কি করতে হবে? যোগ যোগ করলে কত হবে? 58 না? 58 এটা আমরা কেটে দিলাম, 2 দ্বারা 58 কে কাটলে কত হবে? 29 29 নাকি? 29 কে 9 দিয়ে গুণ করো তো কত হয়, তুমি গুণ করে আমাকে বলো। 261 শিওর? কিভাবে গুণ করছো? জি স্যার। স্যার করছি, হাতে করছি আর কি স্যার। হ্যাঁ হাতে করছো না? 261। কিন্তু একটা সমস্যা, আমি চালাকি করেছি, তুমি বলতে পারো 261, 261 হয়েছে না? হ্যাঁ, একটা চালাকি করা হয়েছে। তুমি দেখো বইতে কিন্তু এখানে 53 ছিল না, বইতে ছিল 59। আমি একটা পদ কম লিখে অঙ্কটা করেছি। কথাটা ক্লিয়ার? বুঝছো তুমি ব্যাপারটা? বইতে ছিল 59, তোমার বাসার কাজ হবে এখানে 53 এর পরিবর্তে যদি তোমরা সবাই বাসাতেই কাজটা করবে 59 হয়, সেই ক্ষেত্রে আমরা উত্তরটা কত পেতে পারি। এটা কি দিলাম আমি? বাসার কাজ, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি বাসার কাজ দিলাম। যদি এটা 53 এর পরিবর্তে যদি এটা কি হয়, 59 হয়, সেই ক্ষেত্রে উত্তরটা কত হবে তোমরা সেটা বের করবে। আমি 53 দিয়ে এই উত্তরটা আমরা পেলাম। তাহলে তোমরা অঙ্কটি সমস্যার সমাধানটি নিশ্চয়ই বুঝতে পেরেছো? হ্যাঁ লাবিবা? জি স্যার। এখন আমরা যে বিষয়টি তোমার কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে আমরা একটু বাড়ির কাজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা বাড়ির কাজটি তোমাদেরকে দিব। আমি আশা করি তোমরা সবগুলো বাড়ির কাজে অবশ্যই করতে পারবে। সেটি হচ্ছে তোমাদের 13.1 অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটি আমি সমস্যাটি সমাধান করে দিয়েছি। তোমরা 6 নাম্বারটি নিজেরা করবে এবং তোমরা 9, 8 নাম্বারটি আমি আরেকদিন দেখাবো। 9, 10, 12 এবং 15, 16 এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা বাড়িতে করবে। এখন আমি যে নিয়মগুলো দেখে দিলাম, এগুলোর সাহায্যে তোমরা কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান অবশ্যই করতে পারবে বলে আমি আশা করি। এবং তোমরা আজকে যে ক্লাসটি করেছো, সেই ক্লাসের শিক্ষণ অর্জন দ্বারাই তোমরা এখানে উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। এবং আমি এটা আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করেছো, সে শিক্ষার মাধ্যমে এই অধ্যায়ের যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলো তোমরা সমাধান করে তোমরা ভালোভাবে এগুলো আয়ত্ত করতে পারবে। এটি আমরা তোমাদেরকে নিশ্চিতভাবে দিতে চাই। এবং
এটি খুব একটি সুন্দর পদ্ধতি, যে আমরা কিভাবে সমান্তর ধারার, সসীম ধারার আমরা কিভাবে n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারি এবং n-তম পদ বা সাধারণ পদের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এবং মজার বিষয়টি, সৃজনশীল প্রশ্নে যখন এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে তখন সাধারণত ক খ প্রশ্নটি সাধারণত সমান্তর ধারার কেন্দ্রিক হয়ে থাকে অথবা গুণোত্তর ধারা কেন্দ্রিক হয়ে থাকে। আরেকটি ধারা হয়তো প্রথম দুটো যদি সমান্তর ধারা দিয়ে দেওয়া হয়, শেষেরটা গুণোত্তর ধারা থেকে দেওয়ার চেষ্টা করে, অথবা প্রথম দুটো যদি গুণোত্তর ধারা থেকে করা হয়, শেষেরটা সমান্তর ধারার জন্য দেওয়া হয়। তাহলে আমি আশা করব এই চ্যাপ্টার থেকে যেভাবেই তোমার সিকিউ প্রশ্ন হোক না কেন তোমরা উত্তর করতে পারবে, এবং এমসিকিউ প্রশ্নটা তোমরা এইভাবে ক্যালকুলেট করে সঠিক উত্তরটা নির্ণয় করা তোমাদের পক্ষে সহজ হবে। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, আমরা যে বিষয়টি তোমাদেরকে শিখাতে চেয়েছিলাম বা তোমরা শিখেছ, সেটি তোমরা বাড়িতে অভ্যাস করবে, প্র্যাকটিস করবে, এবং আমরা আশা করি এই মহামারী, পৃথিবীর এই যে মহামারী করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়ের শ্রেণী পাঠদান বন্ধ থাকা সত্ত্বেও আমাদের এই আত্মচেষ্টা, প্রচেষ্টা তোমাদের শিক্ষণ অর্জনে, শিক্ষণের ক্ষেত্রে কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি আবারও শেষ প্রান্তে এসে তোমাদেরকে বলতে চাই, যারা আমাদের এই লাইভ ক্লাসে সম্পৃক্ত হতে চাও কোনো শিক্ষার্থী, তাহলে আমরা সেই সকল শিক্ষার্থীকে এভাবে আমরা সংযুক্ত করব এবং আমরা আলোচনা করব। যাই সকল শিক্ষার্থীরা ক্লাসে সংযুক্ত হতে পারো নাই, তারা লাইভ অনুষ্ঠান দেখার পরে যখন দেখবে তোমাদের সমস্যাটি সমাধান করার পরে যদি আরো সমস্যা থেকে যায়, সেই সমস্যাগুলো তোমরা আমাদের কাছে কমেন্টস বক্সে জানাবে, আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই বিষয়গুলো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আজকের এই ক্লাস সম্পর্কে লাবিবা আমাদেরকে কিছু বলো, যে আমরা যে বিদ্যালয় পক্ষ থেকে আজকে কয়েকদিন যাবত এই ধরনের অনলাইন ক্লাস নিচ্ছি, এবং আমি আজকে সকালে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের উপরও একটি ক্লাস নিয়েছিলাম, পদার্থবিজ্ঞানের মোশনের উপরে, গতির উপরে। তুমি নিশ্চয়ই সেই ক্লাসটি দেখেছো এবং আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরও চেষ্টা করছেন। তো তুমি তোমার সংক্ষিপ্ত এ বিষয়ে মতামত দেওয়ার জন্য বলছি। আসলে করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয় বন্ধ থাকায় পড়ালেখার যে সিলেবাস সেটা আমরা এগিয়ে নিতে পারছি না, যার ফলে এখন এই যে অনলাইন ক্লাস, এটার মাধ্যমে আমাদের পড়ালেখার সিলেবাসটা আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারছি। আরও এই সামনাসামনি ক্লাসের মাধ্যমে আমরা পড়াটা আরো ভালোভাবে বুঝতে পারছি। সো আমি চাইবো যে ভবিষ্যতে এরকম আরো অনলাইন ক্লাসে করার জন্য। ধন্যবাদ লাবিবে, আমাদের প্রিয় ছাত্রী, এবং আপনারা যারা শুনছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের এই শিক্ষার্থী গত জেএসসি পরীক্ষায়, এই বছর 9-এ পড়ছে, জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে, এবং পঞ্চম শ্রেণীতেও সে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে। এবং আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ 2019 সালের বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী হিসেবে তাকে আমরা একটি ক্রেস্ট প্রদান করি। আমরা আজকে যারা লাইভ অনুষ্ঠান দেখছেন সকলের কাছে তার জন্য শুভকামনা প্রার্থনা করছি, তার জন্য দোয়া করবেন যাতে সেই দেশ এবং জাতির জন্য ভবিষ্যতে কিছু করতে পারে। সে একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, তো তার জন্য দোয়া করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা সবাই ফাইরুজ লাবিবা অথবা ফাইরুজ লাবিবের চেয়ে আরো ভালো শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে তোমরা সহযোগিতা করবে, পিতামাতার সম্মান বাড়াবে, এই দেশ এবং রাষ্ট্রের কর্ণধার হিসেবে, রাষ্ট্রের সমাজের একজন হিসেবে দেশের সেবা নিজেকে নিয়োজিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকল সম্মানিত দর্শকদেরকে আবারও পড়ন্ত বিকেলে চালতা ফুলের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ লাবিবা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এবং সুন্দরভাবে তোমাদের আগামী দিন কাটুক, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে খোদা হাফেজ, শুভকামনা।